একটা স্কুলের বোকাশোকা ছেলের মধ্যে শহরের সব থেকে ডেঞ্জারাস মাফিয়ার আত্মা চলে যায়, আবার অন্যদিকে তার নিজের মেয়ে এই সবকিছু না জেনেই তার সাথে প্রেম করতে চায়। কি হবে এখন? ছোট ছেলেটাই বা গ্যাংস্টারের বডি আর তার পরিচয় পেয়ে কি করবে? একটা অন্যরকম ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হয়েছি আজকে। এক মুহূর্ত মন ছড়াতে পারবেন না। একটা সামান্য স্কুলের বোকাশোকা ছেলে আর গ্যাংস্টারের জীবন যখন একে অপরের সাথে পাল্টে যায় তখন আসলে কি হতে পারে সেটা জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পটা শুরু হয় হানহাও গ্রুপের মালিক পানসো নামের একজন গ্যাংস্টারকে দেখিয়ে। আর সে অনেক লাক্সারি জীবনযাপন করত। দুনিয়ার এমন কিছু ছিল না যা তার কাছে নেই, শুধু তার জীবনে একটা জিনিসেরই খুব অভাব, আর সেটা হলো ভালোবাসা। পানসো একজন বিবাহিত মধ্যবয়স্ক ব্যক্তি, কিন্তু সারা শহরের মানুষ তাকে ভয় পেলেও তার ওয়াইফ তাকে একদমই মানুষ মনে করত না। কিন্তু পানসো যে তার ওয়াইফকে খুব বেশি কেয়ার করত তাও না। কিন্তু তার ওয়াইফের বাবা ছিল আরো বড় গ্যাংস্টার আর অনেক টাকার মালিক। আজকে পানসো তার ওয়াইফের এই সম্পত্তির কারণেই এত বড় লোক হয়েছে, আর তাই সেই দিক হিসাব করে তার ওয়াইফের কথা একটু শুনে চলতে হয় আর কি। তো যাই হোক, পানসো বাসা থেকে বের হয়ে তার অফিসে চলে আসে। আর সেখানে এসে সে শুনতে পায় তাদের নতুন যে শপিং মলের প্রজেক্টটা শুরু হওয়ার কথা ছিল সেটার আশেপাশের সব জমি খালি হয়ে গেলেও শুধুমাত্র একটা কাঠের দোকানের মালিক তার জমি ছাড়তে চাচ্ছে না। আর এটা শুনে পানসো বলে, কার এত বড় সাহস? এরপর সে তার রাইট হ্যান্ড মিস্টার ব্যাংকে ডেকে বলে, তুমি যেভাবেই হোক ম্যাটারটা সলভ করে আসবে। ব্যাস, এরপর মিস্টার ব্যাংক তার লোকজন নিয়ে হাজির হয় সেই কাঠমিস্ত্রির দোকানে। এই দোকানদারের নাম মিস্টার কিম। ব্যাংক প্রথমে তাকে খুব ভালোভাবে বলে, কিন্তু কিম তাতে রাজি হয় না। আর তাই উপায় না পেয়ে ব্যাংক তখন ভায়োলেন্ট রাস্তা বেছে নেয়, আর সে কিমের হাত কেটে ফেলার ভয় দেখিয়ে তার আঙুলের ছাপ নিয়ে নেয় দলিলে। এদিকে রাতে যখন পানসো তার অফিসে ডিনার করছিল তখন তার সব থেকে বড় শত্রু ইয়ং সেখানে আসে। আর ইয়ং আসলে এত বেশি ডেঞ্জারাস ছিল যে সে পানসোর থেকে এগিয়ে থাকতে যে কোনো কিছু করতে পারে, আর এটা খুব সহজেই বোঝা যাচ্ছিল তাদের দুজনের মধ্যে হওয়া কথা শুনে। এর পরের দিন আমরা দেখি পানসো একটা সাধারণ রেস্টুরেন্টে আসে নুডলস খেতে। আর এই রেস্টুরেন্টে সে প্রায় আসে, কারণ একসময় সে অনেক গরিব ছিল, আর সে নিজের সেই অবস্থাটাকে মনে রাখতেই এখানে বারবার খেতে আসতো। আর ঠিক তখনই জিং নামের একটা স্কুলের ছাত্র গপ গপ করে নুডলস খাচ্ছিল। কিন্তু যখন ছেলেটা বিল দিতে যাবে সে খেয়াল করে তার কাছে তো মানিব্যাগই নেই। সে বারবার দোকানের মালিকের কাছে মাপ চাইতে থাকে, কিন্তু দোকানদার মহিলা তাকে বলে, আরে তুমি ভয় পেও না, তোমার বিল এই আঙ্কেল দেবে বলে সে পানসোকে দেখিয়ে দেয়। দোকানদার আরো বলে, তুমি চলে যাও, এই আঙ্কেল অনেক বড় লোক। আর ছেলেটা এটা শুনে দ্রুত দোকান থেকে বের হয়ে যায়। আর এদিকে পানসো যখন তার মান সম্মান রাখতে ছেলেটারও বিল দিতে যায় তখন সে টেবিলের দিকে তাকিয়ে দেখে ছেলেটা 5 বাটি নুডলস খেয়েছে। সে কি মানুষ নাকি গরু? তো যাই হোক, এরপর দোকানের মালিক পানসোকে বলে, তুমি আজকে একটা ভালো কাজ করেছো, আর তাই আমি তোমাকে একটা গিফট দেবো আজকে। এই গিফটটা হয়তো তোমার জীবনে অনেক শান্তি দেবে। কিন্তু পানসো দোকানদারের কথা ঠিক বুঝতে পারছিল না। পানসো যখন দোকান থেকে বের হয়ে তার গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দিতে যাবে তখন সামনে থাকা একটা ময়লার গাড়ির জন্য সে বের হতে পারছিল না। এমন সময় বিল্ডিং এর ছাদে তখন সেই জিং নামের ছেলেটা অ্যান্টেনায় বেঁধে থাকা একটা জুতা নামানোর ট্রাই করছিল। কিন্তু তার জুতা এখানে আসলো কিভাবে এটা আমরা পরে জানবো। কিন্তু ঠিক তখনই জিং ব্যালেন্স হারিয়ে ছাদ থেকে সোজা পানসোর উপরে এসে পড়ে। এরপর পানসো যখন হাসপাতালে চোখ খোলে তখন একটা নার্স এসে তাকে জিজ্ঞেস করে, বাবু তুমি কি ঠিক আছো? পানসো ভাবতে থাকে আমার বয়স 45, আর এই মেয়ে আমাকে বাবু বলছে কেন? তখন বেড থেকে নেমে সে একটু সামনের দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই সেই কাঠমিস্ত্রি কিম সেখানে এসে পানসোকে বলতে থাকে, বাবা তুই ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? এসব দেখেও পানসো বেশ কনফিউজ হয়ে যায়। আর এরপর সে আরো সামনে এসে যখন আয়নার দিকে তাকায় তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ পানসোর আত্মা তখন জিং এর শরীরের মধ্যে চলে এসেছে। এত বড় একটা গ্যাংস্টারের আত্মা তাও আবার চলে এসেছে একটা বোকা শোকা ছেলের দেহে, আর যার বাবা একজন কাঠমিস্ত্রি। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না পানসো। তাই সে অদ্ভুতভাবে পাগলের মতো আচরণ করতে শুরু করে। তার এইরকম আচরণ দেখে ডাক্তার জিং এর বাবাকে বলে সে মাথায় আঘাত পেয়েছে, তাই হয়তো সেজন্য কিছু মনে করতে পারছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন পানসোর মনে পড়ে এটা কি তাহলে ওই রেস্টুরেন্টের মালিকের জন্যই হয়েছে? সে বলেছিল আমাকে একটা গিফট দেবে, তাহলে কি সে আমাকে যুবক বানিয়ে দিয়েছে গিফট করে? কিন্তু আমি তো এই হাবলা ছেলের শরীরে ইয়ং হতে চাই না। তাই সে দৌড়ে সেই রেস্টুরেন্টের সামনে এসে পড়ে, কিন্তু সেখানে এসে দেখে এখানে কোনো রেস্টুরেন্টই নেই, আর এর আগেও নাকি এখানে কোনো রেস্টুরেন্ট ছিল না। অন্যদিকে পানসোর শত্রু ইয়ং তখন জেনে গেছে পানসো এখন কোমাতে। আসলে তো পানসোর বডিতে থাকা জিং তখন কোমায় ছিল, কিন্তু ইয়ং এই খবরে অনেক খুশি হয়ে যায়, কারণ তার সাথে এখন কম্পিটিশন করার মতো কেউ নেই। আর তখন আমরা দেখতে পাই জিং এর বডিতে থাকা পানসো তার বাড়িতে আসে, মানে পানসোর নিজের বাড়িতে। কিন্তু পানসোর ওয়াইফ তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে চোর চোর বলে চিল্লাতে শুরু করে। করবেই না কেন, আসলে ভেতরে পানসো থাকলেও সবাই তো উপর থেকে জিংকেই দেখতে পাচ্ছিল। পানসো যখন সবকিছু খুলে বলার চেষ্টা করছিল তখনই বাড়ির সিকিউরিটিরা এসে পানসোকে ধরে নিয়ে যায় আর তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এদিকে পুলিশ স্টেশনে পানসো বারবার নিজের পরিচয় দিচ্ছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছিল না। এমন সময়
সেখানে মিস্টার কিম এসে বলে আসলে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই সে মাথায় আঘাত পেয়ে ভুল বকছে। আর এটা শুনে পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর পাঁচশো সোজা চলে আসে হাসপাতালে, যেখানে তার আসল বডিটা রাখা ছিল। আর এখানে এসে সে তার বডির উপরে লাফাতে থাকে, যেন আবার দুজনের আত্মা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কিছুই হচ্ছিল না। এমন সময় সেখানে মিস্টার ব্যাং চলে আসে, আর সে এই অবস্থা দেখে মনে করে এই ছেলেটা তার বসকে মেরে ফেলতে চাচ্ছে। কিন্তু পাঁচশো তখন অনেক চেষ্টা করে ব্যাংকে বোঝায় আসলে সেই তার বস, কিন্তু ব্যাংক কিছুতেই বুঝতে চাচ্ছিল না। শেষে বাধ্য হয়ে পাঁচশোকে সেখান থেকে পালিয়ে আসতে হয়। কি আর করার, দুনিয়ার কেউই তার কথা বিশ্বাস করবে না। এরপর আর কোনো উপায় না পেয়ে সে জিং এর বাবার সাথে তাদের বাড়িতে চলে আসে, কারণ তার তো আর কোথাও থাকার জায়গা ছিল না। পাঁচশো বাড়ি এসে দেখে মিস্টার কিম তার ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি, আর এই খুশিতে সে অনেক খাবার রান্না করেছে। এত খাবার দেখে পাঁচশো বলে আমি তো মানুষ, কোনো হাতি না যে এত খাবার খাবো। কিন্তু মিস্টার কিম বলে তাহলে তুমি কি এতদিন হাতি ছিলে? কিন্তু এদিকে তার বেশ ক্ষুধাও পেয়েছিল, তাই সে আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে। কিন্তু পাঁচশো যখনই প্রথম খাবারে কামড় দেয় সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে দেখা যায় সে একাই সব খাবার শেষ করে ফেলেছে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এরপরের দিন কিম তার ছেলেকে নিয়ে স্কুলে যায়, কিন্তু সেখানে গিয়েও পাঁচশো তাদের প্রিন্সিপালের সামনেই পায়ের উপর পা তুলে বসে থাকে, কারণ আসলে এখানে তো সেই আগের জিং নেই। তার শরীরে রয়েছে শহরের সব থেকে বড় গ্যাংস্টারের আত্মা। মিস্টার কিম তখন প্রিন্সিপালকে বলছিল আসলে স্কুলে কিছু ছেলেরা আমার ছেলেকে অনেক বুলি করত, সে মোটা বলে তাকে নিয়ে মজা করে। এটা শুনে প্রিন্সিপাল বলে আমাদের স্কুলে কেউ বুলি করে না, না জেনে উল্টো পাল্টা বলবেন না। কিন্তু জিং এর শরীরে থাকা পাঁচশো তখন বুঝতে পারছিল যে আসলে সে এখন যার শরীরে আছে, মানে জিং নামের এই ছেলেটাকে অন্য ছেলেরা অনেক বুলি করে। আর এরপর যখন সে ক্লাসে যায় সেখানে গিয়ে দেখে পেছন থেকে ছেলেদের একটা গ্রুপ তাকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে। এমনকি যখন সে লাঞ্চে ক্যান্টিনে যায় তখন সেখানে দেখে উসাকি নামের একটা ভদ্র মেয়েকে আরো কিছু মেয়েরা মিলে বুলি করছে। তারা উসাকির খাবারে কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে সেটা আবার তার জামাতেই ফেলে দেয়। পাঁচশো দূর থেকে তাদেরকে থামতে বলে। মেয়েগুলোর সাথে একটা ছেলেও ছিল, সে তখন হাসি দিয়ে বলে দাঁড়া আমি বিষয়টা দেখছি, এই হাবলাটা আবার আমাদের মধ্যে কথা বলছে। এরপর সে অনেক ভাব নিয়ে পাঁচশোর সামনে আসে। পাঁচশো একটু হলেই ছেলেটাকে মেরে বসবে, এমন সময় সেখানে টিচাররা চলে আসে আর সবকিছু থেমে যায়। কিন্তু স্কুল ছুটির পর সেখানে বাকি ছেলেগুলো এসে আবারও জিংকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এটা তো আগের জিং ছিল না, তাই সে সামনে থাকা একটা ছেলেকে ঠাটিয়ে চড় মারে। পরের দিন আবার স্কুলে যখন সেই ছেলেগুলো মিলে আরেকটা ছেলেকে বিরক্ত করছিল তখন পাঁচশো এসে সেই ছেলেটাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এরপর বুলি করা ছেলেগুলোর মধ্যে থেকে একজনের ফোন পাঁচশো একদিনের জন্য নিয়ে যায়। বাড়ি ফিরে যখন সে ফোনটা চেক করে সেখানে দেখতে পায় অ্যাক্সিডেন্টের দিনের একটা ভিডিও। আসলে ওই দিন এই ছেলেগুলো জিংকে বুলি করছিল আর তার জুতা একটা অ্যান্টেনার উপর ছুড়ে দিয়ে তাকে আনতে বলেছিল। আর এই কারণেই জিং ছাদ থেকে পাঁচশোর উপরে এসে পড়ে আর তাদের দুজনের আত্মা চেঞ্জ হয়ে যায়। আর পরের দিন স্কুলে তাইফ নামের সেই বুলি করা ছেলেটা বাকি ছেলেগুলোর উপর রাগ করতে থাকে। তখন পাঁচশো সেখানে এসে তাকে ফোনটা ফেরত দিতে দিতে বলে এরপর থেকে যদি কোনো সাধারণ ছেলেকে বুলি করিস তাহলে তোর ভিডিওটা আমি রেখে দিয়েছি, সেটা পুলিশকে দিয়ে দেবো। আর এটা শুনে তাইফও আর কথা বাড়ায় না, কারণ সে বুঝতে পারছিল এটা আর আগের জিং নেই। এদিকে তখন পাঁচশোর বউ ইউন তার বরের কোমায় থাকার কষ্টটা আরেক পুরুষের সাথে শেয়ার করছিল আর কি, তার মানে পরকীয়াই করছিল। এমন সময় সেখানে ইয়ং চলে আসে আর সেই দুজনের একসাথে কিছু ছবি তুলে ইউনকে ব্ল্যাকমেল করতে থাকে। ইয়ং বলে তোমার বর হাসপাতালে আর তুমি এখানে অন্যজনের সাথে ঘুরে বেড়াচ্ছ। ওই দিন রাতে পাঁচশো আবারও হাসপাতালে আসে আর সেখানে মিস্টার ব্যাংও ছিল, সে পাঁচশোর আগের বডিটাকে পাহারা দিচ্ছে। ব্যাং প্রথমে জিং এর বডিতে পাঁচশোকে দেখে রেগে গিয়ে বলে তুমি এখানে আবার এসেছো, তোমার এত বড় সাহস। কিন্তু পাঁচশো এবার রেডি হয়ে এসেছিল, সে ব্যাংকে সবকিছু বলতে শুরু করে, কিন্তু তাও ব্যাং বিশ্বাস করতে চাচ্ছিল না। তাই পাঁচশো এবার ব্যাংকে এমন কিছু কথা বলে যা সে আর ব্যাং ছাড়া কেউই জানতো না। তো এরপর আর কি, ব্যাং বিশ্বাস করতে বাধ্য হয় যে তার গ্যাংস্টার বসের আত্মা এখন এই বোকাশোকা ছেলেটার বডিতে আছে। এরপর আবার পরের দিন পাঁচশো যখন স্কুলে যায় তখন তার সাথে উসাকি নামের সেই মেয়েটার ধাক্কা লাগে আর উসাকির হাতে থাকা একটা পুতুল পড়ে যায়। পাঁচশো সেটা উসাকিকে উঠিয়ে দেয় আর তখন সেখানে উসাকির মা চলে আসে। কিন্তু উসাকির মাকে দেখে পাঁচশো একদম হা হয়ে যায়, কারণ আসলে উসাকির মাই ছিল পাঁচশোর জীবনের প্রথম প্রেম। আর তাকে খুঁজতেই সে মাঝে মাঝে নর্মাল রেস্টুরেন্ট গুলোতে খেতে যেত, কারণ সে জানে উসাকির মা মানে তার প্রথম প্রেমিকা একটা রেস্টুরেন্ট চালায়। পাঁচশো তাকে অনেক ভালোবাসতো, কিন্তু ইয়ং বয়সে টাকার লোভে সে তার বর্তমান ওয়াইফকে বিয়ে করেছিল। উসাকির মায়ের নাম ছিল মিশুন। পাঁচশো এখানে ভুল করে উসাকির মাকে তার ডাক নাম ধরে ডাক দেয়। এটা শুনে মিশুন একটু অবাক হয়ে যায় যে এতটুকু বাচ্চা তার নাম ধরে ডাকছে, আর সে তার নামই বা জানলো কিভাবে। কিন্তু এদিকে পাঁচশো তো অতীতে হারিয়ে গেছে, যখন সে আর মিশুন একসাথে কম দামি রেস্টুরেন্ট গুলোতে ডেট করত। পরের দিন স্কুলে এসেই পাঁচশো সবার আগে উসাকির মাথার কিছু চুল ছিঁড়ে নেয়, আর সেই চুলগুলো দিয়ে সে তার আগের বডির সাথে ডিএনএ টেস্ট করতে দিলে জানা যায় উসাকি আসলে পাঁচশোরই মেয়ে। আর এটা জানতে পেরে তো তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, আর তাই সে মিশুনের কাছে যায় তার সাথে কথা বলার জন্য। কিন্তু মিশুন তো জানতো না যে আসলে এটাই পাঁচশো, তাই সে রাগে এক সময় কথা বলতে বলতে তাকে বলে ফেলে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে প্রেগনেন্ট করে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে চলে গেছে, আর এরপর থেকে আমি একাই উসাকি
উসাকিকে বড় করেছি। এগুলো শুনে পানসো অনেক কষ্ট পায়, কারণ সে ভাবছিল তার একটা ভুলের কারণে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবন একা কষ্ট করতে হয়েছে। আর অন্যদিকে ইউন মানে পানসোর বর্তমান স্ত্রী তার বাবাকে কিছু ভুয়া কাগজ দেখিয়ে বলছিল পানসো তার কোম্পানি থেকে টাকা চুরি করছে। আসলে এই সবকিছু ইউন করছিল ইয়ং এর কথায়, যাতে ইউনের বাবা পানসোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, আর ইয়ং তখন একাই এই শহরে রাজত্ব করতে পারবে। আর অন্যদিকে তখন জিং এর মোটাসোটা বডিতে ফেসে যাওয়া পানসো একটা জিমে যায় নিজেকে আবারও ফিট করার জন্য। আসলে শুধু ফিট করাই তার লক্ষ্য ছিল না, আরেকটা কারণেও পানসো এই জিমে অ্যাডমিট হয়েছে, কারণ এখানে তার মেয়ে উসাকিও আসে সেলফ ডিফেন্স শেখার জন্য। সেই সাথে ব্যাংও এই জিমে ট্রেনার হয়ে আসে। এরপর বাপ মেয়ে একসাথে ট্রেনিং করতে থাকে, আর তাদের মধ্যে একটা বন্ধুত্বের রিলেশন গড়ে ওঠে। বেশ কিছুদিন পর দেখা যায় পানসো এখন আর মোটা নেই, সে একদম ফিট আর স্মার্ট হয়ে গেছে। স্কুলের মেয়েরা সবাই তাকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছিল। তো সেই দিন লাঞ্চে সেই বুলি করা মেয়েগুলো আবারও উসাকিকে বিরক্ত করতে আসে, কিন্তু এখন তো আর সেই আগের উসাকি নেই, তাই সে মেয়েগুলোকে আচ্ছা মতো ধোলাই দেয়। এতদিনে উসাকির সাথে ট্রেনিং করার কারণে তার মা মিশুনের সাথেও পানসোর একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, আর তাই সে প্রায়ই তার রেস্টুরেন্টে খেতে আসতো। আর এইভাবে একদিন সন্ধ্যায় পানসো যখন মিশুনের সেই রেস্টুরেন্টে খাচ্ছিল, তখন মিশুন তাকে বলে, তুমি জানো আমি চাই আমি যাকে ভালোবাসতাম সে যেন মারা যায়। এই কথাটা শুনে পানসোর খাবার তার গলা দিয়ে নামছিল না। সে মনে মনে ভাবছিল আমি যদি এখন পরিচয় দেই তাহলে হয়তো খাবারে বিষ দিয়ে আমাকে মেরে ফেলবে। আর তারা দুজন যখন কথা বলছিল তখন দোকানে একজন মাতাল কাস্টমার আসে। মিশুন তার অর্ডার নিতে গেলে কাস্টমার তার সাথে বিভিন্নভাবে বেয়াদবি করতে শুরু করে, এমনকি তার শরীরেও হাত দেওয়ার চেষ্টা করে। আর এটা দেখে পানসো মিশুনকে অন্য রুমে পাঠিয়ে দেয়, আর সেই কাস্টমারকে ইচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে একসময় সে রাগ কন্ট্রোল করতে না পেরে যখন তাকে মেরেই ফেলবে, তখনই মিশুন এসে তাকে আটকায় আর জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি কে, আর আমাদের জন্য এত কিছু কেনই বা করছো? তুমি কি আমার মেয়েকে ভালোবাসো নাকি? তখন পানসো ব্যস্ত হয়ে বলে, আরে না না, এমন কিছুই না। আর তখন সে মিশুনকে প্রথম থেকে সবকিছু খুলে বলে, কিভাবে পানসো আর জিগের বডি পাল্টে গেছে। এটা শুনে মিশুনও প্রথমে মানতে চায় না, কিন্তু পানসো যখন তাকে বলে তার শরীরের কোথায় তিল আছে, তখন মিশুন লজ্জা পেয়ে যায়। কিন্তু সেই সাথে পানসো যে সত্যি কথা বলছে এটাও বুঝতে পারে। তো যাই হোক, মিশুন যখন বুঝতে পারে এটা আসলেই পানসো, তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন স্কুলে মিনহু নামের একটা ছেলে উসাকিকে তার জন্মদিনে ইনভাইট করে। এই প্রথম স্কুলের কেউ উসাকিকে অনুষ্ঠানে ইনভাইট করেছিল, আর তাই সে একবারেই রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এদিকে জিং এর বডিতে থাকা পানসো মিশুনকে ফোন করে শেষবারের মতো তার সাথে দেখা করতে বলে, তাই মিশুনও তার কথা মতো একটা রেস্টুরেন্টে আসে দেখা করতে। সেখানে এসে পানসোকে বলে, তুমি আমার জীবন থেকে চলে যাও, তুমি আসার আগেই আমরা ভালো ছিলাম, কি দরকার ছিল এত বছর পর আবার ফিরে আসার? এটা বলে মিশুন উঠে যাচ্ছিল, এমন সময় পানসো তাকে আটকে ধরে সবার সামনে কিস করে। কি একটা অবস্থা, এত কম বয়সী একটা ছেলে একটা মহিলাকে কিস করছে। মিশুন তার থেকে নিজেকে ছাড়িয়ে পানসোর গালে ঠাস করে একটা চড় মেরে দেয়, আর সেখান থেকে চলে যেতে লাগলে পানসো তার পিছু পিছু এসে তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু এমন সময় পানসোর ফোনে তার বন্ধুর কল আসে, আর সে তাকে জানায় পার্টিতে কিছু ছেলেরা উসাকিকে বিরক্ত করার চেষ্টা করছে। এটা শুনে পানসোর সাথে সাথেই পার্টির দিকে রওনা দেয়। এদিকে পার্টিতে মিনহু নামের সেই ছেলেটা উসাকিকে মদ খেতে জোর করছিল, কিন্তু উসাকি ড্রিঙ্কস করতো না, তাই মিনহু মদগুলো উসাকির গায়ে ঢেলে দেয়। তখনই সেখানে পানসো চলে আসে, আর সে সবাইকে মারতে শুরু করে। উসাকিও পানসোকে দেখে সাহস পেয়ে যায়, আর তাই সে মিনহুর মার্বেলে লাথি মারে। তারপর তারা দুজন পার্টি থেকে চলে আসে। পরের দিন সন্ধ্যায় ব্যাং পানসোর সাথে দেখা করে বলে, তোমার ওয়াইফ তো তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আর এটা শুনে পানসো তার শ্বশুরের জন্য একটা চিঠি লিখে ব্যাংকে দিয়ে পাঠিয়ে দেয়। পরের দিন রাস্তায় হাঁটার সময় পানসোর সামনে স্কুলের একটা মেয়ে এসে তাকে প্রপোজ করে, কিন্তু পানসো তখন বলে, আমি স্কুলের মেয়েদের ডেট করি না। কিছুক্ষণ পরেই সেখানে উসাকিও চলে আসে, আর সেও পানসোকে প্রপোজ করে বসে। আসলে সে তো জানে না জিগের শরীরের ভেতরে থাকা পানসো তার কি হয়, কিন্তু পানসো এটা দেখে তাকে বকাবকি করে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে উসাকি তার মাকে বলে, আমি জিংকে পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। আর এবার এটা শুনে মিশুনেরও মাথা খারাপ হয়ে যায়। সে উসাকিকে বকা দিয়ে বলে, তুমি জিগের থেকে দূরে থাকবে, সে মোটেও ভালো ছেলে না। সেদিন রাতে ইয়ং হাসপাতালে আসে, কারণ সে চাচ্ছিল কোমায় থাকতেই পানসোকে মেরে ফেলতে, কিন্তু যখনই সে পানসোকে মারতে যাবে তখন সে উঠে বসে, আর পানসোকে শুধু উঠে বসতে দেখেই ইয়ং সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে পানসোর শরীরে থাকা জিং নিজের জ্ঞান ফেরার পর নতুন শরীর দেখে কনফিউজ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই সে নিজের বাড়িতে চলে আসে। আর মিস্টার কিম পানসোর বডি দেখে ভীষণ ভয় পায় যে এত বড় গ্যাংস্টার তার বাড়িতে কেন এসেছে, তাকে আবার মেরে ফেলবে নাকি। তাই সে যখনই পুলিশকে ডাকতে যাবে তখন সেখানে পানসো চলে আসে, আর মিস্টার কিমকে শান্ত করে বসিয়ে সবকিছু খুলে বলে যে কিভাবে তার আর তার ছেলের আত্মা পাল্টে গেছে। কিন্তু তারা ঠিক করে তিনজনে মিলে সবকিছু ঠিক করে ফেলবে। তারপর সবাই মিলে একসাথে মিশুনের রেস্টুরেন্টে আসে। এখানে এসে জিং আর পানসো এমন ভাব করে যেন সবকিছু ঠিক হয়ে গেছে, আর জিং তখন পানসোর বডি নিয়ে মিশুনের কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই সেখানে ইয়ং তার গুন্ডা বাহিনী নিয়ে চলে আসে পানসোকে
মারার জন্য, কিন্তু পানসো দ্রুত মিশুন আর তার আগের বডি সহ জিংকে আরেক রুমে ঢুকিয়ে দেয় আর সে নিজেই ফাইট করতে শুরু করে। কিন্তু এবার ইয়ংরা একদম প্রস্তুত হয়ে এসেছিল, তাই তারা পানসোকে ধরে ফেলে। ইয়ং যখনই পানসোকে মেরে ফেলতে যাচ্ছিল তখন মিশুন ভেতর থেকে একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে বাইরে আসে আর সে গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিয়ে সবাইকে ভয় দেখায়। যদি ইয়ংরা পানসোকে ছেড়ে না দেয় তাহলে সে এখনই আগুন ধরিয়ে সবাইকে নিয়ে একসাথে মারা যাবে। ইয়ং আর তার গ্যাং ভয়ে পানসোকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মিশুন তখনও বুঝতে পারেনি যে আসলে এখনো কিছুই ঠিক হয়নি, তাই সে জিংকে তার মনের কথা বলতে বলতে জড়িয়ে ধরে। অন্যদিকে পানসোর শ্বশুর তার মেয়ে ইউনকে ডেকে বলে, আমি সবকিছু জেনে গেছি, পানসো মোটেও আমাদের কোম্পানি থেকে টাকা চুরি করছে না, বরং তুমি ভুয়া ডকুমেন্ট দেখিয়ে পানসোকে আমার কোম্পানি থেকে বাদ দিতে চাচ্ছ। তাই সে তার নিজের মেয়েকেই তার কোম্পানি থেকে ত্যায্য করে দেয় আর সরাসরি পানসোর সাথে দেখা করতে চায়। কিন্তু আসলে পানসোর শরীরে তো তখনও জিং বসে আছে আর সে তো এসবের কিছুই জানে না। কিন্তু যাই হয়ে যাক না কেন, তার শ্বশুরের সাথে পানসোর এই মিটিংটা করা অনেক জরুরি, তা না হলে হয়তো তার সবকিছুই হাতছাড়া হয়ে যাবে। তাই সে তার বডি সহ জিংকে ভেতরে ঢুকিয়ে দেয় আর তার কানে একটা চিপ দেওয়া ছিল। ভেতরে আসার পর তার শ্বশুর যা কিছু বলছিল এটা বাইরে গাড়িতে বসেই পানসো শুনতে পাচ্ছিল আর সে উত্তর বলে দেওয়ার পরেই জিং উত্তর দিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সেই চিপটা নষ্ট হয়ে যায় আর জিং তখন ভেতরে কিছুই শুনতে পাচ্ছিল না, শুধু বাইরে থাকা পানসো জিং এর কথাগুলো শুনতে পাচ্ছিল। প্রথমে তো জিং ভয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, কিন্তু তার শ্বশুর তখন তাকে জিজ্ঞেস করে, তোমার জীবন সম্পর্কে কিছু বলো। জিং ভেবে পাচ্ছিল না সে কি বলবে। তারপর সে নিজে থেকেই বলা শুরু করে। জিং বলতে থাকে, আমি হাসপাতাল থেকে ফেরার পর বুঝতে পেরেছি টাকার থেকে পরিবার অনেক বেশি ইম্পর্টেন্ট, আর তাই আমি নিজেই আপনার কোম্পানি আর আপনার সম্পত্তি থেকে নিজেকে আলাদা করে নিতে চাই। আমি গরিব থাকতে চাই, কিন্তু আমার জীবনে শান্তির প্রয়োজন। আর তার কথাগুলো শুনে পানসোর শ্বশুর বুঝতে পারে আসলে পানসো কি চাচ্ছে। যেহেতু অনেক দিন ধরেই সে তার কোম্পানিকে সামলে রেখেছিল, তাই সে পানসোকে মুক্ত করে দেয়। পানসোর বডিতে জিং যখন বাইরে আসে তখন আসল পানসো তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি একটা ভালো কাজ করেছো, আমি হলে হয়তো টাকার লোভে কখনোই এই কথাগুলো বলতে পারতাম না, সারা জীবন এই কোম্পানির গোলামি করে যেতাম। এমন সময় ইউন বাইরে আসে আর সে রাগে পানসোকে মারার জন্য তাদের দিকে গাড়ি নিয়ে আসে আর একদম শেষ মুহূর্তে পানসো জিংকে ঠেলা দিয়ে নিজেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তাকে দ্রুত হাসপাতালে আনা হলে দেখা যায় অপারেশন থিয়েটারের ডাক্তার হিসেবে সেই রেস্টুরেন্টের মালিক চলে এসেছে আর সে পানসোকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার গিফটটা পেয়ে গেছো? এখন কি তোমার মনে শান্তি ফিরে এসেছে? যদি এসে থাকে তাহলে আমি তোমাকে আবার তোমার বডিতে পাঠাবো। এটুকু শুনেই পানসো আবারও জ্ঞান হারায়। এরপর আমরা 6 মাস পরে দেখতে পাই জিং আর উসাকি এখন স্কুলে প্রেম করছে। এত কিছু ঘটে গেলেও উসাকি কিন্তু এখনো জানে না জিং এর বডিতে একসময় তার বাবার আত্মা ছিল। আর এদিকে পানসো এখন মিশুনের সাথে মিলে একটা ছোট রেস্টুরেন্ট খুলেছে। সে আগের জীবন থেকে পুরোপুরি সরে এসেছে আর তাদের এই রেস্টুরেন্টে জিং এর বাবা কিম আর পানসোর ডান হাত ব্যাংও কাজ করত। হয়তো এখন তাদের অনেক টাকা নেই, কিন্তু তারা সবাই একসাথে হাসি ঠাট্টা করে অনেক খুশি ছিল আর তারা সবাই মিলে একসাথে সময় কাটিয়ে একটা পরিবারের মতোই থাকতো। আর এই সুন্দর দৃশ্য দেখিয়ে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের আজকের গল্পে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করা যায় যে আসলে টাকা আর সুখ কখনোই এক জিনিস না। মনের শান্তির উপরে আসলে দুনিয়াতেই কিছুই নেই। অনেক মানুষ অনেক টাকা থাকার পরেও জীবনে সুখী না, আবার কেউ অভাবের দিনগুলো খুশি মনে কাটিয়ে দিচ্ছে। আপনাদের কি মনে হয়? আমাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। তো চলুন এখন চলে যাই সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নীরব ভাই। তিনি বলেছিলেন, মুভির গল্পটা সেই। আপনি কি এইরকম কোনো গ্যাংস্টার ফানি এশিয়ান মুভি এক্সপ্লেইন করবেন? মুভির নাম ডিসক্রিপশনে দেন। হ্যাঁ ভাই, আপনার জন্য আবারও একটা এশিয়ান গ্যাংস্টার ফানি মুভি নিয়ে চলে আসলাম। এটা দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের আজকের মুভির নাম দ্য ডিউড ইন মি। আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, আর আশা করব আপনারা সবাই নিজেদের জীবনে শান্তি খুঁজে পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভালোকে ভালোবাসবেন।